যে প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রিন্ট রেভলিউশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট এই নিয়ে। অর্থাৎ এই যে প্রিন্ট রেভলিউশন, অর্থাৎ এই যে প্রিন্ট রেভলিউশন, ইট ইজ মানে বলতে পারি যে আমরা দ্য ট্রান্সফর্ম দ্য লাইফস অফ কি হচ্ছে পিপল। শুধু প্রিন্ট রিভলিউশনের মধ্যে ইট ইজ মানে এটা শুধু যে মানে বেশি বেশি করে প্রিন্টের প্রোডাকশন হয়েছে তা নয়, এটার লোকের ওয়ে অফ থিঙ্কিং, চিন্তাধারা যে করার যে সব মানে ক্ষমতা, সেটাও কিন্তু এই প্রিন্ট রেভলিউশনের মাধ্যমে কিন্তু পাল্টে দিয়েছিল। এবার কি কি ইম্প্যাক্ট, এবার এর অনেকগুলো সাব পার্ট আছে, সেইগুলো নিয়ে আমরা কিন্তু এটা আলোচনা করব। দেখো এখানে প্রথমেই তোমাদের যে আছে অর্থাৎ দ্য নিউ রিডিং পাবলিক। প্রিন্ট রিভলিউশনের সাথে সাথে তোমার নিউ রিডিং পাবলিকের কিন্তু একটা ইমার্জেন্স হলো, অর্থাৎ নতুন নতুন পাবলিক কিন্তু অর্থাৎ পড়ার প্রতি ইন্টারেস্ট সবার মধ্যে কিন্তু গ্রো করলো, তাই না? অর্থাৎ এই যে তোমার প্রিন্ট রেভলিউশনের সাথে সাথে কিন্তু তোমার মানে মার্কেট কিন্তু মানে ফ্লাডেড হয়ে গেল প্রিন্ট বুকের জন্য। এবার এই যে রিভলিউশনটা হলো, অর্থাৎ তার সাথে সাথে কিন্তু আগের যে আগের যে মানে পড়াশুনোর যে ব্যাপারটা, বইয়ের যে ব্যাপারটা, সেটা কিন্তু একমাত্র মানে ধনী লোক বা এলিট ক্লাসের লোকের মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল, তাই না? অর্থাৎ কারণ প্রিন্ট অর্থাৎ বুকস সেই টাইমে কিন্তু খুব একটা মানে এক্সপেন্সিভ একটা জিনিস ছিল, সবার কাছে অ্যাভেলেবেল ছিল না। তো কমন পিপল, সাধারণ লোকরা, তারা কিন্তু ম্যাক্সিমাম টাইপে ইউরোপে কিন্তু ইলিটারেট ছিল। তারা কিন্তু ম্যাক্সিমাম শুনে শুনে সবকিছু কিন্তু তারা পড়তো। অর্থাৎ এই প্রিন্টের যে মানে ফ্লাওয়ারিশ হওয়ার সাথে সাথে কিন্তু তার সাথে সাথে এই যে ইউরোপের যে পাবলিক অর্থাৎ ছিল কমন পিপল, তাদের মধ্যে অর্থাৎ তারা কিন্তু যে মানে যে ওরালি যে ব্যাপারটা তারা শুনতো, ঠিক আছে? তো অর্থাৎ এখানে এই যে বুকের যে কালচার, অর্থাৎ যে নিউ কালচার কিন্তু সেটা এস্টাবলিশ করে গেল। এবং কি হচ্ছে ওই যেটা বললাম যে মানে রিডিং, এবং সেটা সেটা মানে রিডিংটা ছিল ইউরোপে ইন দ্যাট টাইম একটা এলিট ক্লাসের মধ্যে কিন্তু এটা সীমাবদ্ধ ছিল। এবং কমন পিপল যারা লেখাপড়া জানতো না, তারা মুখে মুখে হয়তো কেউ ধর্মগ্রন্থ হয়তো বলছে, সেটা সেটা শুনে 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 তারা মুখস্থ করতো। তো এরকম ওরাল কালচার কিন্তু সাধারণ কমন প্লেস লোকের মধ্যে, সাধারণ লোকের মধ্যে কিন্তু ওরাল কালচার ছিল। এবং সেই জন্য অর্থাৎ তারা যে মানে পড়তে পারতো না, ইলিটারেট ছিল, তাদের জন্য বিভিন্ন রকমের এই ব্যালাড, অর্থাৎ তারপর তোমার ফোক টেলস, ঠিক আছে, এই সমস্ত নলেজ এগুলি কি হচ্ছে ট্রান্সফর্ম হতো, কিন্তু ওরালি ট্রান্সফর্ম হতো, ঠিক আছে? এবার আস্তে আস্তে কি হলো, তোমার এই যে প্রিন্ট রেভলিউশন হলো, প্রিন্ট রেভলিউশনের সাথে সাথে তোমার মার্কেট, ইউরোপের মার্কেটও কিন্তু এই যে আগে যে প্রিন্টের যে একটা স্কার্সিটি ছিল বুকের, সেটা কিন্তু কিন্তু আর থাকলো না। থাকলো কি, তার সাথে সাথে কি হলো, মার্কেট তোমার প্রিন্ট মেটেরিয়ালে ফ্ল্যাটেড হয়ে গেল। এবং তার সাথে সাথেও কিন্তু নতুন নতুন যে সমস্ত মানে কি বলবো সাধারণ লোকেরাও কিন্তু এই পড়ার প্রতি আগ্রহটা বাড়লো। কিন্তু ব্যাপার ছিল যে সাধারণ যে এই সমস্ত লোকেরা ইন দ্যাট টাইমে অ্যাকচুয়ালি তারা ইউরোপে তারা ইলিটারেট ছিল, এবং তার সাথে সাথেও কিন্তু তারা দেখো তারা খুব গরিবও ছিল, ঠিক আছে? সুতরাং তাদের কাছে প্রিন্টটাকে অতটা মানে কি বলে যে গ্রহণ করা কতটা কি যুক্তিযত তারা মনে করেছিল। সুতরাং এই ব্যাপারটাকে মাথায় রেখে যারা পাবলিশার যারা, তারা চিপ ছোট ছোট বই অর্থাৎ এবং কি করলো, বিভিন্ন রকমের পদ্ধতি তারা অবলম্বন করলো। এবং তারা কি করেছিল দেখো, তার জন্য তারা আস্তে আস্তে মানে বিভিন্ন রকম ব্যালাড মানে হচ্ছে তোমার প্রত্যেকটা অঞ্চলেই দেখবে যে সেখানে কোনো না কোনো এক লোককথা কিন্তু রয়েছে। আমি যদি মহারাষ্ট্র ধরি, তো সেখানে শিবাজিকে নিয়ে বিভিন্ন রকম কাহিনী রয়েছে। তো সেই রকম প্রত্যেকটা মানে বিভিন্ন রকম ব্যালাড আঁকতে লাগলো, মানে ছাপতে লাগলো। এবং ফোক টেলস অর্থাৎ বিভিন্ন লোক কাহিনী তারা সেই রিজিয়নের এই সমস্ত ব্যাপারে বই এই সমস্ত ছাপাতে লাগলো। এবং এইভাবে, এবং তার সাথে সাথে এই ছবিগুলো যাতে লেখার থেকে অর্থাৎ বেশি প্রিন্টেড অর্থাৎ ইলিস্ট্রেশনের অর্থাৎ ছবির মাধ্যমে তারা বেশি বেশি তাদের আইডিয়াগুলো এক্সপ্রেশন করতে লাগলো। এবং আস্তে আস্তে এইভাবে কি হলো, আস্তে আস্তে তাদের মানে মোটিভেশনটাও কিন্তু যারা ইলিটারেট পিপল ছিল তাদের, যে আগে তারা কি ছিল, তারা ওরালি তারা সবকিছু শুনতো, এবং এই ওরালি থেকে তাদের আস্তে আস্তে কমন পিপলরা ওরাল থেকে তারা মুভ করে শিফট করে কিসের দিকে, তারা শিফট করে তোমার মানে রিডিং এর দিকে তারা কিন্তু আস্তে আস্তে শিফট করতে থাকে। দেখো সেকেন্ড যে তোমাদের পার্টটা আছে সেটা হচ্ছে তোমার রিলিজিয়াস ডিবেট অ্যান্ড দ্য ফেয়ার অফ প্রিন্ট। তার মানে কি, অর্থাৎ
এই যে প্রিন্টের যে ডেভেলপমেন্ট আস্তে আস্তে হতে লাগলো, অর্থাৎ প্রিন্ট যে ফ্লাওয়ারিশ হয়ে গেল, তার সাথে সাথে কিছু বিভিন্ন রকম, তার সাথে সাথে বিভিন্ন আইডিয়া গুলো কিন্তু স্প্রেড করতে লাগলো, তাই না? তো এই আইডিয়া গুলো স্প্রেড করার ফলে কিছু কিছু লোক হ্যাপি হলো এবং কিছু কিছু লোক আনহ্যাপিও হয়ে গেল, তাই না? এবং সেই জন্য সাম পিপল ওয়ার, বলা যায় যে মানে ওয়ার ফিয়ার মানে অফ দ্য প্রিন্টের জন্য কি মানে কোন কোন ধরনের লোকেরা, অর্থাৎ তোমরা ভয় পেলো কেন? অর্থাৎ যাদের অ্যাকচুয়ালি সমাজে যাদের মনোপলি ছিল, অর্থাৎ হায়ারার্কি যদি দেখা যায় আগেকার সমাজে আপার ক্লাসের লোকেদের, তাই না? কেন তারা ভয় পেতে লাগলো? যে যদি কোনো তোমার ইররিলিজিয়াস থট হইতে পারে যে প্রিন্টের মাধ্যমে হয়তো স্প্রেড করছে, তাই না? সেই জন্য কেন বলছে ইফ দেয়ার ওয়াজ এ নো, যদি কন্ট্রোল না থাকে, নো কন্ট্রোল ওভার ইট ওয়াজ দ্য প্রিন্টেড অ্যান্ড দ্য রিড অ্যান্ড রিবেলিয়াস এন্ড ইররিলিজিয়াস থট মাইট বি স্প্রেড। অর্থাৎ প্রিন্ট রেভলিউশন হয়েছে এবং তার সাথে সাথে বিভিন্ন আইডিয়াও স্প্রেড করছে, এবং সেই আইডিয়ার মধ্যে যদি কোনো সেন্সরশিপ, ইন দ্যাট টাইমে কোনো সেন্সরশিপ কিন্তু ছিল না, তাই না? তো সুতরাং সেন্সরশিপ না থাকে যে কেউ তার নিজের মনের মতো কিন্তু সেই লিখে দিতে পারতো। আর আগেকার দিনে সমাজটা সম্পূর্ণভাবে কন্ট্রোল করতো কারা? সমাজের ওই যে চার্চ, ঠিক আছে, ইউরোপিয়ান ইয়েতে চার্চ, যে আমরা ফ্রেঞ্চ রিভলিউশনে তোমরা পড়েছো, ঠিক আছে, যে হায়ারার্কি যদি দেখা যায় তাহলে প্রথমে কি ছিল? নোবেলম্যান ছিল, ক্লার্জি ছিল, চার্চ যে লোক ছিল, তারপরে তত ক্লার্জি পিপল, তারপরে কমন পিপল, তাই না? তো সুতরাং এই যে সমাজে এই যে আপার ক্লাস লোকেদের যে মনোপলিটা ছিল, অর্থাৎ চার্চের যে মনোপলিটা ছিল, অর্থাৎ তারা কিন্তু এটাতে, এই জিনিসটাতে ভয় পেতে লাগবে যদি এই প্রিন্টের মধ্যে দিয়ে হয়তো তারা যদি তাদেরকে কেউ যদি সমালোচনা করে, তাই না? এবং এদের এই ভয়টা কিন্তু অ্যাকচুয়ালি কি হলো, সেটা যেটা ভয় করছিল সেটা হয়েও গেল। সেটা কবে? দেখো, এই যে তোমার 1517 একজন রিলিজিয়াস যে রিফর্মার, যার নাম হচ্ছে তোমার মার্টিন লুথার। তো এই মার্টিন লুথার কি করে? মার্টিন লুথার তিনি একটা 95 থিসিস তিনি একটা বার করেন, এবং সেখানে যে 95 থিসিসে যে চার্চের যে ট্র্যাডিশনাল যে মানে যে সমস্ত জিনিসগুলো ছিল সেইগুলোকে তিনি চ্যালেঞ্জ করেন এবং বলেন যে কারো যদি ক্ষমতা থাকে তাহলে এসে আমার সঙ্গে কিন্তু এই রিলিজিয়াস মানে চার্চের যে সমস্ত ট্র্যাডিশন গুলো রয়েছে এইগুলো নিয়ে চ্যালেঞ্জ করা। আগে কি ছিল? আগে চার্চ তোমার সমাজের তোমার ওয়ে অফ লাইফ তোমার কেমন হবে না হবে সমস্ত কিছু নির্ধারণ করতো, ডিটারমাইন করতে পারে চার্চের মাধ্যমে। তো সুতরাং এবার তার মধ্যে কিছু কিছু মানে কি বলবো, একদম সুপারস্টিসিয়াস ব্যাপারও ছিল যেগুলো লোকে মেনে চলতো। তো সুতরাং এই মার্টিন লুথার কি বলেছে, কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমাদের মানা কোনো মানেই হয় না। তো সুতরাং এই চার্চকে তারা কিন্তু প্রোটেস্ট করলো, মানে চার্চের যে মানে যে সমস্ত জিনিসগুলো মানে মেনে চলে কিছু কিছু তার জন্য 95 থিসিস তিনি বার করলেন এবং সেটা এতটাই স্প্রেড করে গেল, ঠিক আছে, মানে কিছুদিনের মধ্যে সেটা কিন্তু প্রায় 500 কপি কিন্তু বেরিয়ে যায়, ঠিক আছে, বিক্রি হয়ে যায়, এবং তারপর আবার সেকেন্ড এডিশনও কিন্তু স্টার্ট হয়। এর ফলে অর্থাৎ এই যে চার্চের যে আগে চার্চের যে ওপিনিয়ন, তো সেটাকে কিন্তু মানে চেক করার বা তার বিরুদ্ধে কিছু বলার কিন্তু কোনো মানে রাস্তা কিন্তু ছিল না। কিন্তু এই মার্টিন লুথারের যে রিলিজিয়াস রিফর্মার, তার এর ফলে কিন্তু হলো এই চার্চের যে ইয়েটা সেটা দুটো ভাগে কিন্তু ভাগ হয়ে গেল। অর্থাৎ একটা প্রোটেস্ট্যান্ট রিলিজিয়াস, এটা একটা ক্যাথলিক গ্রুপ, আর একটা যা এই সমস্ত জিনিসগুলো নিয়ে যেটা চর্চা করবে তার সেটা হলো প্রোটেস্ট্যান্ট গ্রুপ। অর্থাৎ একটা প্রোটেস্ট্যান্ট গ্রুপের কিন্তু ক্রিয়েশন হলো। এটাই যেটা ভয় করছিল, কিন্তু এই প্রিন্টের ডেভেলপমেন্টের সাথে সাথে কিন্তু এই জিনিসটাও হলো, ঠিক আছে। তো তারপরে দেখো এবার প্রিন্ট অ্যান্ড ডিসেন্ট, সেকেন্ড যে টপিকটা, অর্থাৎ প্রিন্ট অ্যান্ড ডিসেন্ট মানে কি? এখানে প্রিন্ট অ্যান্ড ডিসেন্ট মানে হচ্ছে যে সমস্ত মানে লেস এডুকেটেড ব্যক্তিরা, ঠিক আছে, তখন তো প্রিন্টের উপর কোনো সেন্সরশিপ ছিল না। অর্থাৎ কোনো একটা দেখা গেলো যে প্রিন্টেড কোনো একটা মেটেরিয়ালস হয়তো নিয়ে পড়ছে, তো সেই জিনিসটা পড়ার পরে তার একটা সেই ব্যাপারে একটা নিজস্ব একটা ওপিনিয়ন তৈরি হবে। তো সেই ওপিনিয়নটা সে হয়তো দেখা গেল যে পাবলিশ করলো, লিখলো, সেটা ভুলও হতে পারে বা ঠিকও হতে পারে। ঠিক এরকম ঘটনাটাই হয়েছিল কিন্তু এই প্রিন্ট অ্যান্ড ডিসেন্টের ক্ষেত্রে, যেটা বলছে এখানে কি হয়েছে, একজন এডুকেটেড একজন ব্যক্তি যার নাম হচ্ছে মোনাকিও। এই মোনাকিও কিন্তু একজন ইটালির একজন কিন্তু কি ছিলেন, অর্থাৎ তিনি একজন ছিলেন, তো মিলার ছিলেন। সে কি করে, এই যে এই বাইবেলকে তিনি কিন্তু যে সমস্ত বুক মানে সার্কুলেট হয়েছিল সেগুলো তিনি পড়তেন, এটাই তার হ্যাবিট ছিল, এবং তিনি বাইবেলকেও পড়েন, এবং বাইবেলকে পড়ে কিন্তু সে তার নিজের মতো করে কিছু ভুল জিনিস কিন্তু ইন্টারপ্রিট করে সেও কিন্তু পাবলিশ করে এই মোনাকি, ঠিক আছে। তো এই পাবলিশ করার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে
এই যে জিনিসটা কন্ট্রোল করতো চার্চের লোকেরা, তো চার্চের লোকেদের কাছে এ কিন্তু দোষী সাব্যস্ত হয়ে গেল, একে 2-3 বার ডাকাও হলো এবং পরবর্তীকালে কিন্তু একে এক্সিকিউটও করা হলো, অর্থাৎ মৃত্যুদণ্ডও কিন্তু দেওয়া হলো, অর্থাৎ এই চার্চের বিরুদ্ধে মানে উল্টোপাল্টা, তার উপর আবার এই বাইবেলের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলার জন্য। ঠিক আছে, অর্থাৎ এই এখানে প্রিন্ট অ্যান্ড ডিসেন্ট। এবং তারপরে তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা কি দেখলাম, অর্থাৎ এবার দেখলো যে যেটা প্রথমেই যেটা স্টার্ট মানে যেটা ভাবছিল যে যদি কন্ট্রোল যদি কিছু না করা যায়, অর্থাৎ কি লিখবো, অর্থাৎ সেন্সরশিপ এখনো পর্যন্ত কিন্তু সেন্সরশিপ নেই। এবার তারা রিয়েলাইজ করলে যে সেন্সরশিপ আনতে হবে। কেন সেন্সরশিপ আনতে হবে? যদি এই সেন্সরশিপ না আনা হয় তাহলে কি হচ্ছে, ইররিলিজিয়াস থট গুলো স্প্রেড করছে এবং বিভিন্ন রেবেলিয়াস অ্যাটিটিউড সেটাও কিন্তু তৈরি হচ্ছে, যেটা চার্চের বিরুদ্ধে মার্টিন লুথারের 95 থিসিসের জন্য কি হলো, একটা প্রোটেস্ট্যান্ট গ্রুপ যেটা একটা তৈরি হয়ে গেল, হলো তো। তো ঠিক এই ব্যাপারটা, সুতরাং এটা রিয়েলাইজ করা, অর্থাৎ যা খুশি তাই লেখা যাবে না, এটাকে কন্ট্রোল করার জন্য অর্থাৎ একটা সেন্সরশিপ নিয়ে এলো, সেটা হচ্ছে তোমার 1558, অর্থাৎ 1558 সালে কিন্তু একটা প্রথম একটা সেন্সরশিপ নিয়ে এলো, অর্থাৎ সেখানে কিন্তু ঠিক করা হলো যে কোন কোন বুক লেখা যাবে এবং বিগেন টু মেনটেন অ্যান্ড দ্য ইন্ডেক্স অফ দ্য প্রোহাবিটেড বুকস, অর্থাৎ কোন কোন বুকগুলো প্রোহাবিটেড, অর্থাৎ কি কি ব্যাপার লেখা যাবে। অ্যাকচুয়ালি বলা যায় যে 1558 কিন্তু অ্যাকচুয়ালি সেন্সরশিপ নিয়ে এলো, সেটাই কিন্তু বলা যায় এই প্রিন্ট এবং ডিসেন্টের মাধ্যমে। এই যে মোনাকিও যে ঘটনাটা ঘটালো, তারপরে কিন্তু এই জিনিসটাই কিন্তু তোমাদের ঘটলো, রিডিং ম্যানিয়া। অর্থাৎ রিডিং ম্যানিয়া মানে বুঝতে পারছো যে একটা ম্যানিয়া মানে কি, কোনো একটা জিনিসের প্রতি একটা ক্রেজিনেস, অর্থাৎ কোনো এক ইন্টেন্সিটিতে তার বেড়ে যাওয়া, ঠিক আছে, একটা অ্যাট্রাকশনটা বেড়ে যাওয়া। তো এই যে 17 থেকে 19 সেঞ্চুরির মধ্যে কি হচ্ছে, মানে ইউরোপের যে কি বলবো যে বিভিন্ন ইউরোপের বিভিন্ন পার্টে, অর্থাৎ সেখানে কি হয় যে লিটারেসি রেটটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে, ঠিক আছে। এবং তার সাথে সাথে চার্চ কি করে, চার্চও বিভিন্ন জায়গায় স্কুল কিন্তু তাদের সেট আপ করতে থাকে চার্চ। এবং এইভাবে হতে 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 কি হয় যে 18 সেঞ্চুরিতে মানে সাম পার্ট অফ ইউরোপ মোটামুটি তাদের যে লিটারেসি রেট সেটা কিন্তু 60 to 80% কিন্তু তোমার ইনক্রিজ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে ইনক্রিজমেন্টটা, এই যে জাম্পটা দেখতে পাচ্ছি মানে লিটারেসি ক্ষেত্রে, সেটা কারণটা কি? তার কারণ হচ্ছে তোমার প্রিন্টেড মেটেরিয়ালসের অ্যাভেলেবিলিটি বেড়ে গেছে, ঠিক আছে। এবং অর্থাৎ লোকেরা আবার পড়ার প্রতি অর্থাৎ ইনক্লিনেশন বাড়ছে, আর যে ওরাল যে রিডারটা ছিল তার সাথে সাথে আস্তে আস্তে তারা এবার গ্র্যাজুয়ালি তারা শিফট করছে রিডিং অডিয়েন্সের দিকে, তাই না? তো এই যে মানে এই যে মানে শিফট যেটা হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে যে রিডিং ম্যানিয়াটা স্টার্ট হলো, তার পিছনে কিন্তু অনেক কারণ আছে, ঠিক আছে। শুধু যে পড়ার বই বা এডুকেশনের জন্য যে সমস্ত বই এইগুলো নয়, অর্থাৎ প্রিন্টটা কি করেছিল, অর্থাৎ তোমার আরো মানে দৈনন্দিন জীবনে আরো প্রত্যেকটা জিনিসকে কিন্তু এনহ্যান্স করে দিয়েছিল, ঠিক আছে। এবার সেই জন্য কি হয় দেখো, এখানে কি বলছে, নিউ ফর্মস অফ পপুলার লিটারেচার অ্যাপিয়ার্ড ইন কি হচ্ছে প্রিন্ট। কি ফর্মে অ্যাপিয়ার হয় প্রিন্টে? তার হচ্ছে তোমার অ্যালমানিক্স, ঠিক আছে। এবং অ্যালমানিক্স মানে হচ্ছে রিচুয়াল ক্যালেন্ডার, অর্থাৎ রিচুয়াল ক্যালেন্ডারের মাধ্যমে কিন্তু একটা প্রিন্ট এস্টাবলিশ মানে ফ্লাওয়ারিশ হতে লাগলো। এবং কি হচ্ছে যে ছোট ছোট যে সময় চ্যাপ বুক, ঠিক আছে, চ্যাপ বুক থাকতে মানে তারপর কি বলো তোমার পেডলার, মানে পেডলারদেরকে কি হলো পাবলিশাররা কি হলো অ্যাপয়েন্ট করলো, এবং তারা ছোট ছোট সেই সময় চ্যাপ বুক গুলো বিভিন্ন জায়গায় মানে বিক্রি করতে লাগলো, ছোট ছোট এবং লো কোয়ালিটির। এবং তার সাথে সাথেও তোমার দেখো বিভিন্ন ব্যালাড যেগুলো ছিল, ফোক টেলস, এইসব বিভিন্ন ব্যাপার জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু মানে পাবলিশার্সরা ডেভেলপ করতে লাগলো, খুব ছোট সাইজের এবং মানে খুব কম পেনি, মানে যার ভ্যালু হচ্ছে খুব কম কম ছিল, 5-6 পেজ এরকম টাইপের এই অ্যালমানিক্স। তারপর তোমার এই চ্যাপ বুকস, এইগুলো বিভিন্ন জায়গায় কিন্তু তারা কি মানে এস্টাবলিশ হতে লাগলো। এবং তার সাথে দেখো ফ্রান্সে যেমন মানে ফ্রান্সে যেমন হয়েছে বায়োলিথিক ব্লু, ফ্রান্সে বায়োলিথিক ব্লু, এই বায়োলিথিক ব্লু আছে ব্লু কালারের একটা ছোট্ট একটা মানে লো প্রাইসের একটা লো কোয়ালিটি এবং লো প্রাইসের একটা ছোট্ট একটা বুক ছিল, ঠিক আছে, এবং তার ব্লু কালারের কভার ছিল। এইগুলো আস্তে 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 কিন্তু এস্টাবলিশ হতে থাকে এবং লোকেদের মধ্যে পড়ার প্রতি ম্যানিয়াটা বাড়তে থাকে। এবং এইভাবে হতে হতে কিন্তু দেখো 18 সেঞ্চুরির দিকে আস্তে আস্তে অর্থাৎ ম্যাগাজিন অর্থাৎ নিউজ পেপারের কিন্তু প্রিন্ট আস্তে আস্তে ডেভেলপমেন্ট স্টার্ট হয়। কিন্তু এই টাইমে যে নিউজ পেপার যেখানে ছিল সেখানে অনলি মানে ট্রেড, ব্যবসা বাণিজ্য এবং ওয়ার রিলেটেড কিন্তু খবর কিন্তু সেই 19 সেঞ্চুরি যে
কি বলবো, যে পেপার, যে জার্নালস যে বেরোতে লাগলো, সেখানে এই সমস্ত খবরগুলোই কিন্তু ছিল। এখনকার মতো এত ডাইভার্সিফাইড কিন্তু খবর কিন্তু তখন ছিল না, শুধু নিউজ, মানে ওয়ার এবং ট্রেড রিলেটেড। এবং তার সাথে সাথে কি হয় যে ইন দ্যাট টাইম যে বিভিন্ন রকমের যে সোশ্যাল রিফর্মার থেকে রয়েছে, বিভিন্ন সায়েন্টিস্ট যেমন রয়েছে, আইজ্যাক নিউটন থেকে আরম্ভ করে তোমার এই যে রুশো, জ্যাকজিন রুশো থেকে আরম্ভ করে, ভল্টারিন থেকে আরম্ভ করে তোমার পেন, থমাস পেন, এদের বিভিন্ন রকমের আইডিয়া গুলো কিন্তু লোকেরা কিন্তু মানে পাবলিশ হতে লাগলো, ঠিক আছে, এবং লোকেরা এদের আইডিয়া গুলো খুব পছন্দ করলো এবং লোকেরা পড়তে লাগলো। ফলে প্রিন্ট আস্তে আস্তে ছড়িয়ে গেল এবং লোকেদের পড়ার প্রতি মানে যে এই ইনক্লিনেশনটা আস্তে আস্তে প্রচন্ডভাবে কিন্তু আস্তে আস্তে বেড়ে গেল। সেই জন্য এই চ্যাপ্টারটা তোমার নাম দিয়েছে রিডিং ম্যানিয়া। এবার এই রিডিং ম্যানিয়ার ফলে কি হয় দেখো, বোঝা গেল। এবার তার সাব পার্ট দিয়েছে তোমার ট্রেম্বল দেয়ারফর টেরেন্টস অফ দ্য ওয়ার্ল্ড। ট্রেম্বল মানে কি, কুইভারিং, কাঁপা, ঠিক আছে। কারা কাঁপবে? টেরেন্টস মানে হচ্ছে, অর্থাৎ যারা অ্যাকচুয়ালি বলা হচ্ছে, মানে টেরেন্টস মানে বলতে পারা হচ্ছে মোনার্ক বলা যায়, অর্থাৎ যেটা অটোক্রেটিক যে সিস্টেমটা ছিল, যাদেরকে পাওয়ারের, যাদের কোনো চেক অ্যান্ড মেট করার কোনো ক্ষমতা কারো ছিল না, তারা যা বলবে তারাই অল ইন অল, ঠিক আছে। তো সেই ব্যাপারটা তারা এবার থরথর কাঁপতে লাগলো, এটা বোঝাতে চেয়েছে তাই। কেন? এখানে কি বলছে, বাই দ্য 19th century কি হয়, দেয়ার ওয়াজ এ কমন কনভিকশন দ্যাট দ্য বুকস ওয়ার মিনস অফ দ্য স্প্রেডিং প্রোগ্রেস অ্যান্ড দ্য এনলাইটমেন্ট। অর্থাৎ এরপর আস্তে আস্তে বুকস এর যখন প্রিন্ট মানে কি ফ্লাওয়ারিশ হয়ে গেল, তার সাথে সাথে বিভিন্ন রকমের যে সমস্ত বিজ্ঞানী থেকে আরম্ভ করে, রিলিজিয়াস রিফর্মার থেকে আরম্ভ করে বিভিন্ন তাদের আইডিয়া গুলো কিন্তু স্প্রেড হলো এবং লোকেরা পড়তে লাগলো সেইগুলো, এবং তারা বুঝতে লাগলো, ঠিক আছে, যে আগে যে সমস্ত যে ব্যাপারগুলো ছিল সেগুলো বলে দিত, যে চার্চ বা রাজা মহারাজা সে চোখ বুঝে বিশ্বাস করে নেবে, আর একটা রাজার ছেলে রাজা, এই যে প্রথাগুলো ছিল সেটা কেন হবে, তাই না? তার কোয়ালিটি ওয়াইজ সে একটা নির্দিষ্ট পোস্টে থাকবে, ঠিক আছে। অর্থাৎ এই ব্যাপারগুলো আসা থেকে, অর্থাৎ এই যত এই জিনিসগুলো মানে এস্টাবলিশ হতে লাগলো, অর্থাৎ তত এই সমস্ত স্টুডেন্ট অফ দ্য ওয়ার্ল্ড এরা কি করলো, ট্রেম্বল, কাঁপতে লাগলো, কারণ তারা বুঝতে পারছে এবার এই ব্যাপারগুলো লোকেদের মধ্যে সচেতনতা তৈরি হবে এই ব্যাপারগুলো নিয়ে, এবং সচেতনতা তৈরি হলে তারা রেবেলিয়াস অ্যাটিটিউড, ঠিক আছে, তারা ডেমনস্ট্রেট করবে, প্রোটেস্ট করবে, সুতরাং তাদের গতি কি হবে, কিন্তু চলে যাবে। তো এই ব্যাপারটা, অর্থাৎ এই যে মানে কি হয়, লিবারেট, অর্থাৎ তাদের যে ডেসপোটিজম সিস্টেম, সেই সিস্টেমটা কিন্তু ইরাডিকেট করার জন্য এই প্রিন্টটি কিন্তু যথেষ্ট ছিল। এই ব্যাপারে কি হয়েছে, এই যে তোমাদের ফ্রান্সের একজন যে নোবেলিস্ট, যার নাম হচ্ছে তোমার লুইস সেবাস্টিয়ান মার্সিয়ার, তিনি কি বলেছেন, তিনি বলেছেন দ্য প্রিন্ট প্রেস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ইঞ্জিন অফ দ্য প্রোগ্রেস অ্যান্ড দ্য পাবলিক ওপিনিয়ন ইজ দ্য ফোর্স দ্যাট উইল সুইপ ডেসপোটিজম অ্যাওয়ে। অর্থাৎ এই প্রিন্টের মাধ্যমে কি হবে, যে নতুন নতুন আইডিয়া স্প্রেড করবে, কোনটা ভালো মন্দ সেটা লোকেরা বুঝতে থাকবে, তার ফলে কি হবে, তাদের যে মোনার্কি সিস্টেম, যে ডেসপোটিজম সিস্টেম, সেটা কিন্তু সুইপ অ্যাওয়ে হয়ে যাবে। এবং দ্বিতীয় তিনি কি বলেছেন, সেই জন্য কি আবার নেক্সট তিনি আবার বলছেন, ট্রেম্বল দেয়ারফর টিরেন্টস অফ দ্য ওয়ার্ল্ড। সেই জন্য যে সমস্ত শাসকরা, স্বৈরাচারী শাসকরা রয়েছে, মোনার্কিরা রয়েছে, তারা এবার তোমরা থরথর কাঁপো, ঠিক আছে, কারণ ট্রেম্বল বিফোর দ্য ভার্চুয়াল রাইটার। কাদের সামনে কাজ বলছে, অর্থাৎ এই গুণবান, অর্থাৎ যারা রাইটার, এই সমস্ত থিঙ্কার, যে রিলিজিয়াস রিফর্মার, তারা যে সমস্ত লিখছে কোনটা ঠিক কোনটা ভুল, এই ব্যাপারগুলো এবার তাদেরকে দেখে তোমরা এবার সমাজের মোনার্কিরা, তোমরা এবার কি করো, মোনার্করা তোমরা এবার কাঁপো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ট্রেম্বল অ্যান্ড টিরেন্টস। এবার তারপরে তার রেজাল্টও কিন্তু আমরা পরে কিন্তু দেখতে পাই, ঠিক আছে, অর্থাৎ ফ্রেঞ্চ রেভলিউশন আমরা দেখতে পাই। এবার এই ফ্রেঞ্চ রিভলিউশনের জন্য নিচে কি বলেছে দেখো, 4.2 যে তোমাদের সাব টপিকটা দেওয়া আছে, সেখানে হচ্ছে প্রিন্ট কালচার এন্ড দ্য ফ্রেঞ্চ রিভলিউশন। অর্থাৎ ফ্রেঞ্চ রিভলিউশনে প্রিন্টের কি ইম্প্যাক্ট ছিল, অর্থাৎ প্রিন্ট কিভাবে ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি এই ফ্রেঞ্চ রিভলিউশনকে অর্থাৎ সংগঠিত হতে সাহায্য করেছিল সেই সম্পর্কে। কারণ দেখো এখানে যে প্রিন্ট কালচার এখানে এমন একটা ক্রিয়েট করেছিল, ঠিক আছে, যাতে লোকেরা বুঝতে পেরেছিল, ঠিক আছে, এবং যে তাদের যে গতানুগতিক যে প্রথা, যে সিস্টেম ছিল, তার বিরুদ্ধে লোকেরা লুকে দাঁড়িয়েছিল কিসের মাধ্যমে, বিভিন্ন থিঙ্কার্সদের আইডিয়াকে তারা পড়ে বুঝতে শিখেছিল, তার ফলেই তো। সেই জন্য এখানে কি বলেছে দেখো, এই যে মানে প্রিন্টের, যেখানে প্রিন্ট কালচারের যে সঙ্গে ফ্রেঞ্চ রিভলিউশনের যে ভূমিকা, তাকে তিনটে ভাগে তোমাদের ভাগ করা হয়েছে। প্রথমে কি আছে, প্রথমে আছে দেখো, প্রিন্ট পপুলারাইজ দ্য আইডিয়া অফ দ্য এনলাইটমেন্ট অফ দ্য থিঙ্কার। অর্থাৎ এনলাইটমেন্ট মানে কি, অর্থাৎ তোমাকে যেটা তোমার মধ্যে যেটা নিজেকে
আলো জ্বালাবে, অর্থাৎ জ্ঞানের আলো, অর্থাৎ কোনটা ভুল কোনটা ঠিক যেটা তোমাকে বুঝতে শেখাবে, সেটাকে শেখাবে কারা? অর্থাৎ এই রিলিজিয়াস রিফর্মার, তোমার এই সমস্ত সায়েন্টিস্ট, ঠিক আছে? অর্থাৎ কোনো দেখা গেল কোনো একটা মানে কুসংস্কার যেটা বংশ পরম্পরা এদের মানে চার্চের বলে এসছে সেটাই পালন করা আসছে, তার কোনো সায়েন্টিফিক কোনো বেস নেই। তো সেই জিনিসগুলো কি হচ্ছে, এটা ভুল প্রমাণিত হচ্ছে। তো সুতরাং এই জিনিসটা যদি কেউ কোথাও কোনো লেখে লোকেরা বুঝতে শিখলো, ঠিক আছে, সুতরাং সেটা মানবে না। অর্থাৎ যেটা ঠিক সেটা মানবে, যেটা বেঠিক সেটা মানবে না, তাই না? অর্থাৎ এই সমস্ত আইডিয়াগুলো স্প্রেড করতে লাগলো বিভিন্ন, তারপর ফিলোসফার, ঠিক আছে, তোমার এই থমাস পেন্ট থেকে আরম্ভ করে জিন জ্যাক রুশো থেকে আরম্ভ করে এই ভল্টারাইন, এই সমস্ত বিভিন্ন ব্যাপারগুলো এরাই তো তোমার ফ্রেঞ্চ রিভলিউশনে একদম মানে অগ্রণী ভূমিকা পালন করেছিল, তাই না? তো সুতরাং এই ব্যাপারগুলো তারা জানলো। দ্বিতীয় হচ্ছে তোমার সেকেন্ড হচ্ছে তোমার প্রিন্ট ক্রিয়েটেড এ নিউ কালচার অফ ডায়ালগ অ্যান্ড ডিবেট। অর্থাৎ প্রিন্ট কি করেছিল, যে একটা ফ্রেঞ্চ রিভলিউশন যে হয়েছিল তার একটা নিউ কালচার অ্যান্ড ডায়ালগ অ্যান্ড ডিবেট একটা স্কোপ তৈরি করেছিল। এখানে কারণ কি, তারা বুঝতে শিখেছিল এই প্রিন্ট কালচারের মাধ্যমে যে কোনটা ভুল আমাদের সোসাইটিতে, কোনটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, কোনটা ভুল মানে ঠিক নয়, এবং কিছু নিড টু কোয়েশ্চেন, এবং তারা কোয়েশ্চেন করতে শিখেছিল। এবং কি হচ্ছে, এক্সিস্টিং দ্য আইডিয়া অফ বিলিফস, অর্থাৎ যে তারা যেটা প্রতি বিশ্বাস করে আসছে, যেটা মেনে চলছে, তার মধ্যে কতটা তার বাস্তবতা আছে সেটাও কিন্তু তারা বুঝতে পেরেছিল এই প্রিন্টের মাধ্যমে। তারপর সেকেন্ড যেটা হচ্ছে তোমার 1780s কি হয়, থার্ড যেটা হচ্ছে দেয়ার ওয়াজ এ কি হচ্ছে outpouring of the literature that mocked the royalty and the criticize the morality। তার মানে কি, অর্থাৎ এখানে আগে যে ফ্রেঞ্চ যে সোসাইটি ছিল, অর্থাৎ ফ্রেঞ্চ রেভলিউশনের আগে কি ছিল, তিনটে ভাগে বিভক্ত ছিল। তিনটে ভাগের মধ্যে বিভক্ত ছিল, প্রথম যে ভাগে ছিল সেটা ছিল ক্লার্জি, অর্থাৎ সমাজে চার্চে যে সমস্ত লোকেরা তারা ছিল। এবং সেকেন্ড ভাগ মানে স্টেটা অর্থাৎ লেয়ারে কারা ছিল, সেকেন্ড লেয়ারে ছিল তোমার এই নোবেলিটি। এই ক্লার্জি আর নোবেলিটি মিলে কিন্তু তাদের টোটাল পপুলেশনের মধ্যে 3% ছিল, আর 97% কিন্তু ছিল কমন পিপল। এই দুটো লোকে 3% লোকে কিন্তু ট্যাক্স কিছু দিত না। দিত না। সমস্ত কিন্তু এই 97% লোকের কাছ থেকে কিন্তু ট্যাক্স নেওয়া হতো। এবং এই তিনটে লোকই দুটো সমাজের, অর্থাৎ ক্লার্জি আর নোবেলিটি, এরাই কিন্তু সমস্ত সুযোগ সুবিধা এগুলোকে ভোগ করে আসছিল। তো এর বিরুদ্ধে আস্তে আস্তে বিভিন্ন রকমের থিঙ্কার্সরা, ফিলোজফাররা এর মানে বিভিন্ন রকমের থিওরি দিতে থাকে। তো লোকেরা আস্তে আস্তে বুঝতে চায়, লোকেরা সংগঠিত হতে থাকে, এবং এর ফলে কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশন হয়। এবং এটা হয়েছিল এই যে আমি কোনো একটা জিনিস বললাম, সুতরাং আমার বলাটা যদি আমি পাবলিশ না করে লোকেরা যদি পড়তে না পারে, তাহলে আমি কি বলছি আমি ভুল না ঠিক সেটা লোকেরা জানবে কি করে? আগে তো এই তোমার সোশ্যাল মিডিয়ার তো যুগ তো ছিল না, আগে ছিল প্রিন্ট, ঠিক আছে? আগে তো শুনে করতো, তারপর আস্তে আস্তে প্রিন্ট এলো। তো প্রিন্ট তার আইডিয়াগুলো শুনলো লোকে, শুনে কিন্তু আস্তে আস্তে এইভাবে স্প্রেড করলো। এবং এর ফলে কিন্তু এই প্রিন্ট কিন্তু এইভাবেই কিন্তু তোমার কি করেছিল, ফ্রেঞ্চ রেভলিউশনের একটা অগ্রণী ভূমিকা কিন্তু পালন করেছিল। এবং যে মানে এক্সিস্টিং যে সোশ্যাল অর্ডার ছিল, অর্থাৎ সেটাকেও কিন্তু তারা মান্যতা দিতে চাইলো না, যে কেন তারা সমস্ত ওই 3% লোক সমস্ত কিছু ভোগ করবে এবং আমরা সমস্ত কিছু কি করব, খেটে মানে সমস্ত ট্যাক্স পে থেকে আরম্ভ আমরা কিছু করবো আর ওরা সমস্ত কিছু ভোগ করবে। এটা কিন্তু হবে না। এটা হয়েছিল তোমার এই প্রিন্ট রেভলিউশনের জন্যই, ঠিক আছে? তো এটা গেল তোমার প্রিন্ট ম্যানিয়ার ব্যাপারটা। এবার দেখো দ্য 19th সেঞ্চুরি। এবার 19th সেঞ্চুরি পর্যন্ত আমরা কি দেখলাম, যে এই পর্যন্ত কিন্তু ইউরোপের লিটারেসি রেট আস্তে আস্তে বেড়ে গেছে। তার সাথে সাথে কি হয়েছে, রিডিং ম্যানিয়াও কিন্তু লোকেদের মধ্যে একটা বেড়ে গেছে। অর্থাৎ বিভিন্ন সেকশনের লোক কিন্তু আস্তে আস্তে পড়তে কিন্তু ইন্টারেস্ট হচ্ছে। শুধু নট অনলি মানে টেক্সট বুক, তার সাথে সাথে বিভিন্ন সোশ্যাল সামাজিক জীবনে যে সমস্ত জিনিস এগুলো লাগে, ক্যালেন্ডার থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু প্রিন্টের অবদান আস্তে আস্তে বাড়তে লাগবে। এবার যেহেতু লিটারেসি রেট 19th সেঞ্চুরিতে বেড়ে গেল, তো এখানে তিনটে সেকশনের উপর কি কি ইম্প্যাক্ট পড়েছে সেটাই তোমাদের এখানে বলেছে। একটা হচ্ছে চিলড্রেন, একটা হচ্ছে ওমেন, আর একটা হচ্ছে তোমার ওয়ার্কার্স। অর্থাৎ প্রথমে দেখো চিলড্রেনদের প্রতি কি ইম্প্যাক্ট পড়লো। অর্থাৎ এই চিলড্রেনদের ক্ষেত্রে এডুকেশন, অর্থাৎ প্রাইমারি যে এডুকেশন, সেটা কিন্তু তোমার আস্তে আস্তে এটা কিন্তু কম্পালসারি হয়ে গেল, ঠিক আছে? চিলড্রেনদের ক্ষেত্রে প্রাইমারি এডুকেশন কম্পালসারি হয়ে গেল। এবং তার সাথে সাথে কি হলো, মানে চিলড্রেন প্রেস কিন্তু এস্টাবলিশ হতে লাগলো। অর্থাৎ বিভিন্ন রকমের চিলড্রেন প্রেস কিন্তু এস্টাবলিশ হতে লাগলো, এবং সেখানে যে সমস্ত লোকাল যে সমস্ত ফোক আছে, অর্থাৎ লোককাহিনী আছে, সেইগুলোকে নিয়ে সেই প্রেসে কিন্তু সেইগুলোকে কি করা হলো,
প্রিন্ট আউট করা হলো, অর্থাৎ সার্কুলেট করা হলো, পাবলিশ করা হলো। তার সাথে কি হলো যে জার্মানির যে দুজন যে মানে ব্যক্তি অর্থাৎ গ্রিম ব্রাদার্স, তোমরা নাম শুনে থাকবে, এই গ্রিম ব্রাদার্স কি করলো, জার্মানির বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন ফোকটেলস তারা কালেক্ট করে তারা কিন্তু এই ব্যাপারটা কি করতে লাগলো, তারা কিন্তু এই ফোকটেল তারা মানে প্রিন্ট আউট করতে লাগলো, ঠিক আছে, এই ফোকটেল বিভিন্ন রকমের। এবং 4 নম্বরে যে একটা এলিট গ্রুপের একটা প্যানেল তৈরি হলো এবং তারা এটার প্রতি নজর রাখলো যে কোনো মানে কি বলা যায়, মানে এখানে তোমার দেওয়া আছে কনসিডার এন্ড দেখো চিলড্রেন উড অ্যাপিয়ার এন্ড দ্য ভালগার আর্টিকেলস, অর্থাৎ কোনো অশ্লীল বা যেন ইররিলেভেন্ট যেন কোনো বস্তু মানে প্রিন্ট মেটেরিয়াল যেন বাচ্চাদের জন্য পাবলিশ না হয়, সেটা জানার জন্য কিন্তু এটা তারা কিন্তু একটা এলিট গ্রুপে একটা প্যানেল কিন্তু এস্টাবলিশ হলো। এই 4টে মেন জিনিস কিন্তু চিলড্রেনদের ক্ষেত্রে ইনকালকেট হয়েছিল। তারপরে হচ্ছে তোমার ওমেনদের ক্ষেত্রে 19th সেঞ্চুরিতে প্রিন্টে কি হয়েছিল দেখো, অর্থাৎ এই ওমেনদের ক্ষেত্রে শুধু 19th সেঞ্চুরিতে তারা শুধু পড়াতে ইন্টারেস্ট হলো না, তারা কিন্তু বিভিন্ন লেখালেখিও কিন্তু তারা স্টার্ট করেছিল, তাই না? অর্থাৎ এখানে যে পেনি ম্যাগাজিন তার সাথে সাথে এবং পেনি ম্যাগাজিন ওয়ে স্পেশালিস্ট মিন ফর দ্য ওমেন অ্যাজ দ্য ওয়ার দ্য কি হচ্ছে নিউমারালস টিচিং অ্যান্ড দ্য প্রপার বিহেভিয়ার অফ অ্যান্ড হাউস কিপিং, অর্থাৎ হাউস কিপিং ও নিউমারাল বিভিন্ন রকমের জিনিসগুলো তারাও কিন্তু এরাও মেয়েরা মানে কি বলবো পড়তে ইন্টারেস্টেড হলে এবং তারা রাখতে লাগলো তাদের নিজেদের ঘরে। এবং তার সাথে সাথে কি হলো যে মানে কি বলবো মানে দেখো এখানে দেওয়া আছে আরো যে সমস্ত মহিলারা আছে, অর্থাৎ কিছু বিখ্যাত কিছু মহিলারও কিন্তু নোবেলিস্ট, ঠিক আছে, এখানে ডেভেলপড ইন দ্যাট টাইমে করে, যেমন হচ্ছে জিন অ্যাস্টিন যেমন নাম আছে, ব্রন্ট সিস্টার, তাদের মধ্যে জর্জ এলিয়ট। এবং এরা কি করলো মানে এরা বিভিন্ন মেয়েদের একটা নতুন টাইপ অফ ওমেন, মানে নতুন ভার্চু মেয়েদের, এইগুলোকে নিয়ে তারা কিন্তু লেখালেখি করতে লাগলো, তাদের উইল অর্থাৎ তাদের ইচ্ছা, তাদের স্ট্রেংথ, ঠিক আছে, এবং তাদের যে ডিটারমিনেশন এবং ডেডিকেশন নিয়ে এই 3জন মহিলা অর্থাৎ ব্রন্ট সিস্টার, অস্টিন, জিন অস্টিন এবং তোমার মানে জর্জ এলিয়ট, তারা মেয়েদের এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু তারা নিয়ে লেখালেখি করতে লাগলো। বোঝা গেছে, মেয়েদের ক্ষেত্রেও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করলো। তারপরে যেটা আছে তোমার অর্থাৎ ওয়ার্কার সেকশনদের ক্ষেত্রে এখানে কি ইম্প্যাক্ট 19th সেঞ্চুরিতে প্রিন্টের কি ইম্প্যাক্ট করেছিল। এবার প্রিন্ট ইম্প্যাক্ট হলো অর্থাৎ আমরা দেখলাম যে মার্কেট তোমার চিপ থেকে আরম্ভ করে বিভিন্ন কোয়ালিটির বুকে কিন্তু ফ্লাডেড হয়ে গেল, তাই না? অর্থাৎ বইয়ের আর কিন্তু আর মানে যে ডিমান্ড মানে কি বলবো স্কারসিটি সেটা কিন্তু আর থাকলো না। সুতরাং এখানে ওয়ার্কারে বিভিন্ন কি হয় যে বিভিন্ন জায়গায় সবার কিন্তু সেই টাইমে কিন্তু বই কেনারও কিন্তু ক্ষমতা ছিল না, তো বিভিন্ন লোকালিটিতে কি হলো বিভিন্ন লাইব্রেরি কিন্তু এস্টাবলিশ হতে লাগলো, তারা সেখান থেকে বই কিন্তু লেন্ড করে অর্থাৎ বিভিন্ন লাইব্রেরি থেকে তারা বই কিন্তু ধারে নিয়ে গিয়ে কিন্তু তারা পড়তে পারতো ইন দ্যাট টাইমে, সেখানে এটাও কিন্তু লাইব্রেরি স্টেপ হলো লেন্ডিং লাইব্রেরিজ ইন ইংল্যান্ড। এবং কি হয় বিশেষ করে বিকামিং দ্য যে ইনস্ট্রুমেন্ট, এই লাইব্রেরিগুলো কি হলো একটা ইনস্ট্রুমেন্ট একটা পরিণত হলো কাদের কাছে, হোয়াইট কলার যে সমস্ত ওয়ার্কার ছিল। হোয়াইট কলার ওয়ার্কার কাদেরকে বলা হয়, অর্থাৎ যারা দেখা যাচ্ছে হয়তো একটু মানে সেকেন্ডারি অ্যাক্টিভিটিতে সঙ্গে ইনক্লুডেড নয়, অর্থাৎ কৃষিকাজ বলো বা ইন্ডাস্ট্রিয়াল লেবার বলো এরকম নয়, যে দেখা গেলো ব্যাংকার, ঠিক আছে, অ্যাকাউন্টেন্ট থেকে আরম্ভ করে অর্থাৎ ক্লার্জি পিপল অর্থাৎ আর্টিজান, এদের এই সমস্ত এরা কি করতো এবং সেলফ এডুকেশন কিন্তু তারা এই লেন্ডিং লাইব্রেরি থেকে তারা নিয়ে তারা নিজেরা এডুকেট করতে লাগলো, লিখতে লাগলো, সেলফ এডুকেশন নিতে লাগলো আর্টিজানস এবং লোয়ার মিডল ক্লাস পিপল এই সমস্ত। সামটাইমস সেলফ দেখো এডুকেটেড ওয়ার্কিং ক্লাস পিপল রোট ফর দেমসেলফ, তারা নিজেদের জন্য কিন্তু লিখতে লাগলো, তাই না? এবং মানে তোমার মিড 19th সেঞ্চুরিতে অর্থাৎ তাদের যে ওয়ার্ক যে টাইমটা সেটা যখন আরো রিডিউস হয়ে গেল তখন তারা নিজেদের জন্য আরো পড়ার টাইম পেয়ে গেল এই সমস্ত ওয়ার্কারটা, এবং তারা কিন্তু বিভিন্ন রকমের পলিটিক্যাল আর্টিকেল এবং তার সাথে সাথে অটোবায়োগ্রাফি বিভিন্ন এই সমস্ত জিনিসও কিন্তু তারা ইন দ্যাট টাইমে লিখতে লাগলো। অর্থাৎ এই 3টে ক্ষেত্রে আমরা দেখলাম যে 19th সেঞ্চুরিতে প্রিন্টের একটা ইউরোপে একটা অবদান কিন্তু রয়ে গেছে। এবার তোমার যেটা আছে ফার্দার ইনভেনশন, তাই না? অর্থাৎ আস্তে আস্তে কি দেখলাম যে প্রিন্ট ফ্লাওয়ারাইজ হচ্ছে এবং বিভিন্ন সমাজের প্রত্যেকটা স্তরে কিন্তু প্রিন্ট ছড়িয়ে পড়ছে। তাহলে এখানে কি হচ্ছে তোমার হচ্ছে নিডস ইজ দ্য মাদার অফ ইনভেনশন, প্রথমেই বলেছিলাম, তাই না? অর্থাৎ তোমার যদি কোনো একটা জিনিসের যে অভাব বোধ করো সেই নিডস থেকে তুমি কোনো না কোনো একটা জিনিস তুমি ইনভেন্ট তুমি করে নেবে। অর্থাৎ যে প্রসেসে আমরা দেখলাম যে প্রিন্টিংটা হচ্ছিল, ঠিক আছে, অর্থাৎ এবার আস্তে আস্তে এবার কি হচ্ছে
আরো স্পিডিলি কিভাবে মানে বুক পাওয়া যায়, পাবলিশ করা যায়, সেটাই মানে ইনভেন্ট হলো। অর্থাৎ আমরা জানি যে ফার্স্ট যে ছাপাখানা যেটা সেটা গুটেনবার্গ, তাই তো। এবার গুটেনবার্গের পর থেকে আরেক কি কি ইনভেনশন হলো এখানে দেখো। বাই দ্য লেট 19th সেঞ্চুরি, অর্থাৎ 19 দশকের লাস্টের দিকে কি হলো, অর্থাৎ রিচার্ড এম হোই, নিউ ইয়র্কের একজন বাসিন্দা, সে কি করলো, পাওয়ার ড্রিভেন সিলিন্ড্রিক্যাল প্রেস তৈরি করলো। প্রথম সিলিন্ড্রিক্যাল প্রেস কিন্তু রিচার্ড এম হোই কিন্তু তৈরি করলো। এখানে কি হতো এই সিলিন্ড্রিক্যাল প্রেসে, এর ক্যাপাসিটি ছিল 8000 সিট পার আওয়ার। ঠিক আছে, বুঝতে পারছো, মানে 8000 সিট 1 ঘন্টায় কিন্তু এই সিলিন্ড্রিক্যাল প্রেস থেকে তৈরি হতো। এবং ইন দ্য 19th সেঞ্চুরিতে আবার কি হয়, আরো বেশি উঠে যায়। এবার তারপরে হয় দেখো, এরপরে কি হয়, ইন দ্য লেট 19th সেঞ্চুরি দ্য অফসেট প্রেস ডেভেলপড কুড প্রিন্ট অফ দ্য 6 কালার এট এ টাইম। তারপর আবার 1970 ডেভেলপমেন্টে কি হলো, যে 6 ধরনের কালার কিন্তু ব্যবহার করা যেত, অর্থাৎ কালার প্রিন্ট কিন্তু বেরিয়ে গেল। ঠিক আছে, তারপরে কি হয়, তারপর আস্তে আস্তে এই প্রিন্টের ডেভেলপমেন্টের সাথে সাথে কি হয়, এ সিরিজ অফ ডেভেলপমেন্ট ফলোড। যেমন কি হচ্ছে, যে মেথডস অফ ফিলিং পেপার ইমপ্রুভ, অর্থাৎ আগে দেখা গেল যে ম্যানুয়ালি হয়তো একটা একটা করে পেপার দিতে হতো, অর্থাৎ প্রিন্টিং মেশিনে সেই পেপার দেওয়ার মেথডটা চেঞ্জ হয়ে গেল। এবং কোয়ালিটি অফ পেপারস বিকাম বেটার, অর্থাৎ পেপারে যে আগে পেপার কি হতো, প্রথমে যেটা ইনিশিয়াল যে অ্যাকর্ডিয়ান বুক, কেন অ্যাকর্ডিয়ান বুক, কারণ পোরাস কোয়ালিটি, লো কোয়ালিটি, একদিকে লিখলে একদিকে ছেপে যেত। এবার আস্তে আস্তে পেপারের কোয়ালিটিটাও কিন্তু ওদের মানে বেড়ে গেল। ঠিক আছে, এবং অটোমেটিক পেপার রিলস তৈরি হলো তার সাথে সাথে। এবং কি হচ্ছে, যে ফটো ইলেকট্রনিক কন্ট্রোলস, মানে এই ডেভেলপমেন্ট গুলো আস্তে 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 কিন্তু তোমার এখানে হলো। ঠিক আছে, এবং তারপরেও যে 1920 পরে আবার এই যে বইয়ের বিভিন্ন কভার তৈরি হলো, ডাস্ট কভার, এখানে ডাস্ট কভার, এখানে বুক অর্থাৎ যাকে বুক জ্যাকেট বলছে, এগুলো কিন্তু আস্তে আস্তে ডেভেলপড হয়ে গেল। ঠিক আছে, এবং এই যে ডেভেলপমেন্ট, অর্থাৎ ডিক্লাইন, যে অর্থাৎ ইকোনমিক যে মানে ডিক্লাইনের সঙ্গে সঙ্গে কিন্তু এই পাবলিশার্সরা এটাও একটু ভয় করেছিল যে তাদের হয়তো বুকের ডিমান্ডটা হয়তো মেবি কমে যেতেও পারে। তো এই ভিডিওতে আমরা 3টে জিনিস কিন্তু কভার করলাম। একটা হচ্ছে প্রিন্ট রেভলিউশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, এবং সেখানে আমরা দেখলাম যে তার মানে সোশ্যাল হায়ারার্কি থেকে কিভাবে চেঞ্জ করলো। ঠিক আছে, এবং কিভাবে তোমার মানে ফ্রেঞ্চ রেভলিউশনে প্রিন্টের ইম্প্যাক্ট, সেটাও আমরা দেখলাম। দ্বিতীয়ত আমরা দেখলাম রিডিং ম্যানিয়া কিভাবে প্রিন্ট সমাজের প্রত্যেকটা সেকশনে ছড়িয়ে পড়লো, ছোট 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 আকারে বই, বিভিন্ন চ্যাপ বুক থেকে আরম্ভ করে, বিবিলিওথিক ব্লু থেকে আরম্ভ করে, ফোক টেলস, বালার্ড থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাতে। এবং 3 নম্বরে দেখলাম দ্য 19th সেঞ্চুরি, এবং 19th সেঞ্চুরিতে আমরা দেখলাম যে 3টে সেকশনের উপরে, অর্থাৎ শিশু থেকে আরম্ভ করে চিলড্রেন, ওমেন থেকে, এবং যে ওয়ার্কিং ক্লাস, এদের কিভাবে আস্তে আস্তে এদের জন্য কিভাবে প্রিন্টটা কিভাবে ডেভেলপ হলো, এবং এরাও কিভাবে প্রিন্টের মাধ্যমে নিজেদেরকে ফ্লাওয়ারাইজ করে তুললো, আরো বেশি বেশি এডুকেশন বাড়তে লাগলো। ঠিক আছে, ইউরোপে। এবং লাস্টে আমরা দেখলাম যে কিভাবে যেহেতু ডিমান্ড বাড়ছে এবং আস্তে আস্তে, এবং প্রিন্টিং প্রেস অর্থাৎ আরো বেশি কিন্তু কি হলো, যে পাওয়ার অর্থাৎ মেকানিক্যাল হয়ে গেল। ঠিক আছে, এবং তার ক্যাপাসিটি আস্তে আস্তে বেড়ে গেল, প্রোডাকশন ক্যাপাসিটিও কিন্তু বেড়ে গেল। এটা কিন্তু তোমাদের 2য় নম্বর ভিডিও আমরা কমপ্লিট করলাম এই প্রিন্ট কালচার থেকে। তোমাদের ক্লাস 10th যে 5 নম্বরের চ্যাপ্টার হচ্ছে, অর্থাৎ প্রিন্ট কালচার অ্যান্ড দ্য মডার্ন ওয়ার্ল্ড থেকে। নেক্সট 3 নম্বর ভিডিওতে এই চ্যাপ্টারটা কিন্তু আমরা শেষ করব। থ্যাংক ইউ।